ওকে, তো আজকে আমরা ক্লাসটা শুরু করব আগের দিনের ক্লাসের থেকে কন্টিনিউ করে। প্রথমে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আহ, আগের ক্লাসে যেটা জিজ্ঞেস করেছিলাম যে সকলের আজকে যেটা ক্লাসে আছে সকলের জিমেলের অ্যাকাউন্ট আছে কিনা। যদি কারণ না থাকে তাহলে এখন জানাও। আমরা এবার যেটা প্ল্যান করেছি, প্রত্যেক ক্লাসের একটা সময় আমরা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। তো এবং এটা প্রত্যেক ক্লাসেই হবে, একটা সময় 15 মিনিট 20 মিনিট ক্লাসের কোনো একটা সময় আমরা কোনো একটা প্র্যাকটিক্যাল সেশন নিয়ে একটু আলোচনা করব। তারপরে সেটা প্র্যাকটিস হতে পারে বা সেটার কোনো হোমওয়ার্ক থাকতে পারে, কিন্তু এটা আমরা প্রত্যেক দিন করবার চেষ্টা করব। তো আহ, আজকে যেটা করার হবে সেটা হচ্ছে ইমেলের বেসিক স্ট্রাকচার কিরকম হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট থাকা খুব প্রয়োজন। তো আগের ক্লাসেই এটা নিয়ে আলোচনা হয়েছিল। তো কারোর যদি না থাকে তাহলে তোমরা এখন জানাতে পারো। কেউ কিছু বলনি আশা করছি। আহ সকলেরই একটা জিমেল বা এরকম কিছু আছে। তো আজকে আমি খুব বেসিক, যেহেতু আমরা এখনো নতুন ক্লাস শুরু করছি, তো বেসিক জিনিসগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তারপর আহ, আহ, একটা হোমওয়ার্ক দেবো যে প্রত্যেকে আমাকে একটা ইমেল পাঠাবে। তো খুব বেসিক ভাবে একটা স্ট্রাকচার যদি আমরা দেখি একটা ইমেলের, তাহলে কি হতে পারে সেটা আমরা দেখানোর চেষ্টা করতে পারি এখানে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকলে একটুখানি যাদের যাদের অলরেডি ইমেল বা এই ধরনের জিনিস আছে, তাহলে তারা যারা এখন আজকে ফোন ইউজ করছো, তো তারা প্রথমে একটা জিনিস চেক করে নাও যে সকলে জিমেলে লগ ইন করতে পারছো কিনা। এটা হচ্ছে প্রথম কাজ। জিমেলে লগ ইন করতে পারছো কিনা সেটা হচ্ছে প্রথম কাজ। আমি কম্পিউটার থেকে দেখাতে পারবো সেটা কিভাবে হয়, কিন্তু এবং একটা ইমেলের প্রধান অংশ কি সেটা নিয়ে একটু আলোচনা করব। কিন্তু প্রথমে যাদের যদি ইমেল আইডি সকলের থেকে থাকে তাহলে সকলে জানে ইমেল আইডিটা কি, তো সেটা থেকেই শুরু করব। কিন্তু সকলে এটা করতে পারছে কিনা এটা ফার্স্ট আজকে আমরা একটু চেক করব। আচ্ছা, তো আমি শেয়ার করি স্ক্রিনটাকে। তো যে স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে সেই স্ক্রিনটা আমরা যদি জিমেল বলে সার্চ করি গুগল ক্রোম বা কোনো ব্রাউজারে গিয়ে, বা অনেকের কাছে অ্যাপ থাকে ডিরেক্টলি, যে অ্যাপটা এরকম দেখতে হতে পারে, এরকম অ্যাপে যদি আমরা ক্লিক করি তাহলে প্রথম যে স্ক্রিনটা আসে, যদি না অলরেডি লগড ইন হয় সকলে, তাহলে প্রথমে যে স্ক্রিনটা আসে সেখানে হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হয়। তো লগ ইনের জন্যই যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ইমেল আইডির প্রয়োজন হয়। সেটা আশা করছি সকলের কাছেই আছে, এবং সকলে যেহেতু অ্যাকাউন্ট আছে তো সকলে জানে ইমেল আইডিটা কি। তো সেই অনুসারে, যেমন এটা হচ্ছে আমার ইমেল আইডি, তো আমি এটাতে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আমাকে একটা স্পেসিফিক পাসওয়ার্ড চাইছে, সেটা আমি দিলে এ আমি লগ ইন হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই প্রসেসটা যেটা আমি দেখালাম, এই প্রসেসটা তোমরা সকলে করতে পারছো বা তোমরা অলরেডি ওরকম একটা স্ক্রিনে পৌঁছাতে পারছো কিনা সেটা আমি
তোমাদের সকলকে জিজ্ঞেস করব। কারোর যদি অসুবিধা থাকে তাহলে এটা এখন বলো, তারপর আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আর সকলে ভিডিওটা একটু অন করো, তাহলে সুবিধা হয়। ক্লাসে না হলে আমি একাই কথা বলছি, ভিডিওটা সকলে অন করো, তাহলে সুবিধা হয়, কমিউনিকেট করতে সুবিধা হয়। কারোর কি কোনো অসুবিধা আছে? স্যার আমার একটু অসুবিধা আছে। বলো। না না, নেটওয়ার্কের অসুবিধা। আচ্ছা, নেটওয়ার্কের অসুবিধা আছে, ঠিক আছে। বিক্রম, সোমস্নিগ্ধা, সহেলি, তোমাদের কারোর এই জিমেলে কি করে লগ ইন করতে হয় এটা নিয়ে কোনো সমস্যা আছে? কেউ কি প্রথমবার করছো বা জানো, বা না জানো সেটা আমাকে জানো। না স্যার, আমার অলরেডি লগ ইন করা আছে। হ্যাঁ স্যার, আমারও লগ ইন আছে। আচ্ছা, সোমস্নিগ্ধা? স্যার আমার লগ ইন আছে। ওকে, তো তোমাদের যদি লগ ইন করা থাকে তাহলে একটা বেসিক স্ট্রাকচার অফ ইমেল কিরকম হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ইন জেনারেল আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে একটা অংশ থাকে, ধরো মানে তোমরা যদি জিমেলে যাও তাহলে যেটা অংশটা পাবে সেটা হচ্ছে, দাঁড়াও, তাহলে যেরকম একটা অংশ পাবে সেটা হচ্ছে যে ধরো কিছু একটা মানে এরকম একটা জিনিস হবে, সেখানে প্রথমেই কম্পোজ বলে একটা অংশ থাকবে, সেটা নিয়ে আমরা মেন আলোচনা করব। সেই কম্পোজে গিয়ে আমাদেরকে একটা ইমেল লিখতে হবে। তো এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করব, একটু একটু করে এটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে তোমাদেরকে আমি ফার্স্ট, কেউ কেউ এই জিনিসটা নিয়ে কতটা কমফোর্টেবল সেটা আগে জানতে হবে আমাকে। আহ যদি তোমরা এই জিনিসটা জানো তাহলে এটা নিয়ে আজকে আলোচনা করব না, জাস্ট একটা হোমওয়ার্ক দিয়ে দেখবো যে তোমরা কতটা এটা জানো। আর যদি না জানো তাহলে এটা নিয়ে আমরা স্পেসিফিক্যালি আলোচনা করব। কেউ কি আগে ইমেল পাঠাওনি এমন আছো? আচ্ছা, আমার আমার মনে হচ্ছে সকলেই ইমেল পাঠিয়েছো। তাহলে যেটা আমি বেসিক্যালি এখন করব সেটা হচ্ছে জাস্ট একটা বেসিক মানে এটিকেট টাইপের, যেরকম হয় যে একটা ইমেলের জন্য একটা বেসিক স্ট্রাকচারাল কি থাকতে পারে, সেটা আমি একটা এক্সাম্পল ধরো নিচ্ছি। একটা র্যান্ডম এক্সাম্পল নিচ্ছি, যেটা হচ্ছে খুব ইমেল বডি হিসাবে আমরা যেটাকে দেখে থাকি। তো ধরো এই এই একটা ছবিকে আমরা যদি ভালো করে দেখি, ধরো এটা একটা ইমেলের একটা অংশ যেটা এখানে এখন এই স্ক্রিনটায় দেখা যাচ্ছে। এই স্ক্রিনটায় যেটা দেখা যাচ্ছে তার একটা অংশ রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে জিমেলের প্রথমে যদি কোনো একটা কেউ খোলে, লগ ইন করে, তাহলে এই রকম একটা অবস্থা দেখতে পাবে। সেই জায়গাটায় আমাদের এইখানে যে কম্পোজ বলে একটা অপশন আছে, সেই কম্পোজ বলে অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা ইমেল লেখার জায়গা তৈরি হয়। এবার এই যে ইমেল লেখার জায়গাটা তৈরি হবে, সেই ইমেল লেখার জায়গাটাতে গিয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই রকম একটা ছবিকে আমরা স্পেসিফিক্যালি দেখতে পাবো, যেটা হচ্ছে এরকম একটা ছোট্ট বাক্স। তোমরা আমার কার্সারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে এই যে একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে, যদিও তোমরা ফোনে দেখলে তোমাদের একটু দেখতে অসুবিধা হবে। তো যেটা করার চেষ্টা করছি আমি সেটা হচ্ছে যে এরকম একটা অংশ দেখতে পাওয়া যাবে। এই অংশটা
মধ্যে আমাদের ইমেলটা লিখতে হয়। তো বেসিক স্ট্রাকচারটা হচ্ছে ইমেল আইডির জায়গায় একটা যাকে পাঠাবে তার ইমেল আইডি দিতে হবে। এই যে নেক্সট লাইন একদম উপরের যে কালো অংশটা সেটাকে বলে সাবজেক্ট, যেটা পরে পপুলেট হয়। যখন প্রথমে ইমেল কম্পোজ করা শুরু হয় তখন এখানে কিছু থাকে না। এই কালো লাইনটার নিচের লাইনটাতে ইমেল আইডি লিখতে হয়, যাকে পাঠাবে তার ইমেল আইডি সে লিখলে তার নিচের লাইনটাকে সাবজেক্ট লাইন বলে, যেখানে মূল বিষয়বস্তুটা ইমেল পাঠানোর কারণটাকে খুব সংক্ষেপে একটা দুটো শব্দে বা তার বেশি 5-6টা শব্দের মধ্যে লেখা, যাতে যে ইমেলটা যখন সে কেউ একজন পাবে তাকে পুরো ইমেলটা পড়ার আগে সে বুঝে যায় যে ইমেলটার গুরুত্বটা কত, এবং সেই অনুসারে তাড়াতাড়ি সেটাকে রিপ্লাই দেওয়া বা সেটার প্রয়োজনীয়তা অনুসারে দেখতে পায়। তো সেটা হচ্ছে সাবজেক্ট লাইনের মূল উদ্দেশ্য হচ্ছে তাই। তারপরের জায়গাটা হচ্ছে টোটাল ইমেল বডি। এবার ইমেল বডিতে যেমন আমরা চিঠি লিখি, চিঠিতে একটা সম্বোধনের অংশ থাকে সেটা একটু উপরের দিকে, এবং তারপরে ইমেলের বিষয়বস্তু। ইমেল সংক্ষিপ্ত মানে কোনো একটা সংক্ষিপ্তে কোনো একটা ইনফরমেশনকে পাঠানোর জন্য ব্যবহার করা হয়। তাই জন্য বড় ইমেল লেখা সাধারণত লোকে পছন্দ করে না, যদি না খুব প্রয়োজনীয়তা থাকে। তাই ইমেলে সংক্ষিপ্ত, যতটা সংক্ষিপ্ত লেখা সম্ভব, কিন্তু সংক্ষিপ্ত মানে কোনো রকম শব্দের লিমিট থাকে না, তাই বড় লেখাই যায়, কিন্তু যতটা সংক্ষিপ্ত এবং খুব সঠিকভাবে এবং কম কথায় জিনিসটাকে লেখাটাই হচ্ছে ইমেলের উদ্দেশ্য। ইমেলটাকে সবসময় শেষ করা উচিত যে পাঠাচ্ছে তার কোনো একটা সম্বোধন দিয়ে, তার সে বর্তমানে কি তার অবস্থান, সে স্টুডেন্ট নাকি, সেগুলো অনেকে লেখে, যেমন এখানে একটা জিনিস লেখা রয়েছে, এবং তারপর সেন্ড অপশন দিয়ে সেন্ড করা হয়। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। সেন্ড করলে আমরা সেন্ড অপশনটা ক্লিক করলে সেন্ড হয়ে যায়। তো আমি চাই তোমরা সকলে যেটা করবে সেটা হচ্ছে, আমি আমার ইমেল আইডিটা দিয়ে দেবো চ্যাট বক্সে। তো তোমরা যেটা করবে, হোমওয়ার্ক থাকবে, এটা এক্ষুনি বলছি না, কারণ দেখে ওই ইমেল আইডিটাকে দেখে সকলকে ইমেল আইডিটা লিখতে হবে এই জায়গাটাতে, এই সেকেন্ড লাইনটাতে। তো ওটা করে জাস্ট তোমাদের একটা শর্ট ইন্ট্রোডাকশন, বাক্য, দুটো ইংরেজিতে যে কোনো বাক্য তোমরা লিখবে, তোমাদের নাম এবং তোমরা কোথায় থাকো, এই দুটো বাক্য বা যা ইচ্ছা, প্রথমটা নাম কিন্তু সেকেন্ড বাক্যটা যা ইচ্ছা লিখতে পারো। আর সাবজেক্ট লাইনে লিখবে ইন্ট্রোডাকশন লিখে আমাকে তোমরা সকলে পাঠাবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। যেহেতু তোমরা অলরেডি সকলে আগে থেকে জানো কিভাবে ইমেল পাঠাতে হয়, তারপরে আমি প্রত্যেকের ইমেলটা দেখার পরে আমরা একটা স্টেজ অফ ইনক্রিমেন্ট করব, যে অ্যাটাচমেন্ট কি করে পাঠাতে হয়, এবং আরো বিশেষ কিছু বিষয় নিয়ে ইমেলের আলোচনা পরে করব। ঠিক আছে? এবং ইমেলের অ্যাকচুয়াল পার্টগুলোর ডিফারেন্সটা কি, ইমেল আইডির ভাগগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এইটা হচ্ছে প্রধান লক্ষ্য আপাতত। তো তোমাদের আজকের হোমওয়ার্কটা হবে আজকে ক্লাসের পরে, তোমরা যে কোনো একটা সময়, আমি আমার স্লাইডেই অ্যাড করি জিনিসটা, তাহলে তোমাদেরকে আর অসুবিধায় পড়তে হবে না। দাঁড়াও, আমি আগেটা লিখে নিই স্লাইডে। তো এটা আমার স্লাইডের একটা অংশ করে দিয়েছি যাতে তোমরা সকলে দেখতে পাও। এবার আমরা আজকে পড়ানোটা যখন শুরু করব, প্রথম যে স্লাইডটা দেখাচ্ছি, স্লাইডের নিচে যে জিনিসটা লেখা রয়েছে সেটা তোমরা, আমার স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই স্লাইডের নিচের একদম শেষের যে লাইনটা আছে সেটা হচ্ছে আমার ইমেল আইডি। প্রথমের যে ডিটা বড় হাতের হয়েছে, ওটা বড় হাতে ছোট হাতে যা ইচ্ছা দিতে পারো, জেনারেলি লোকে ছোট হাতে করেই সবকিছু লেখে। মানে তো এই পুরোটা হচ্ছে আমার ইমেল আইডি। একদম নিচের লাইনটা, ওই নিচের লাইনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ইমেল আইডি। হোমওয়ার্ক হচ্ছে এই ইমেল আইডিটাতে তোমরা ইমেল পাঠাবে। প্রত্যেকের নিজস্ব ইমেল আইডি
থেকে ইমেল পাঠাবে, আর দীপম এবং রূপম তোমরা যদি একটা ইমেল আইডি ইউজ করে থাকো দুটো ইমেল পাঠাবে, যেখানে দুজনের আলাদা আলাদা করে নামে ইন্ট্রোডাকশন থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আমি একটু সময় দিচ্ছি, যদি সকলের এটা লেখা হয়ে গিয়ে থাকে ইমেল আইডিটা তাহলে আমাকে জানাও, আর না হলে আমি ওয়েট করব যতক্ষণ না তোমরা সকলে বলবে যে হয়ে গেছে, তারপরে আমি নেক্সট স্লাইডে যাব। সকলে আমাকে একটা ইমেল পাঠাবে। হয়ে গেছে স্যার তোমাদের? লিখবো আরেকবার বলে দিন তো। ইমেলে লিখবে হচ্ছে তিনটে জিনিস। একটা হচ্ছে ইমেলে আমাকে ইমেল পাঠাবে, ফলে একদম এই স্লাইডের একদম লাস্টের লাইনে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আমার ইমেল আইডি, তাহলে সেটা প্রথম ইমেল আইডিতে চলে গেল। সাবজেক্ট লাইনে লিখবে ইন্ট্রোডাকশন, সাবজেক্ট লাইনে লিখবে ইন্ট্রোডাকশন ব্র্যাকেটে কম্পিউটার ক্লাস লিখবে, এটা হচ্ছে তোমার সাবজেক্ট লাইন গেল, মানে যেখানটায় ইমেল আইডি লিখলে তার নিচের লাইনটায়। তারপরের অংশটাকে বলে ইমেলের বডি বলে, যে অংশটায় সেখানে তোমরা জাস্ট দুটো লাইন লিখবে, তোমাদের নাম কি, এবং তোমরা তারপরের লাইনটা তোমাদের যা ইচ্ছা লিখতে পারো, তোমরা কোথায় থেকে কোথায় থাকো কি করো তোমরা যা ইচ্ছা লিখতে পারো। ঠিক আছে, তো এইটা হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হুম স্যার একটা কথা বলি। হুম হ্যালো, হ্যাঁ হুম। বলছি আমি এখান থেকে মেলে যাব, এই জায়গাটা থেকে বেরোবো কি করে সেটা আমি জানি না ঠিক। কোনটা থেকে? ক্লাস চলতে চলতে, এই ক্লাস চলছে ধরুন, ক্লাস হুম। থেকে আমি মেল অপশনে যেতে পারবো কি করে আমার যে মেল আইডিতে? আপনি যদি যেটা আপনি মানে ওটা তো দুটো অ্যাপ, তো আপনি যে হ্যাঁ। অ্যাপটা দিয়ে দেখছেন ওটাকে যদি একটুখানি সাইড বা মানে জাস্ট আপনার যদি টাচ স্ক্রিন ফোন হয় একটু Scroll. সাইড করে সরিয়ে নিলেই আপনার ওইটা একটা ও। মিনিমাইজ স্ক্রিন হয়ে যাবে। তো এবার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে তারপর আমি মেলটা পেয়ে আমার মেলটা পেয়ে যাবো। হ্যাঁ তারপরে আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওই অবস্থায় দেখতে ঠিক পাবেন। আছে ঠিক আছে ঠিক আছে। তো এইটা হচ্ছে সকলে এটা তোমরা করবে, এটা হচ্ছে হোমওয়ার্ক আপাতত। তারপরে আমরা প্রথমে সকলে কিরকম ইমেল পাচ্ছে সেই অনুসারে ফিডব্যাক নিয়ে আমরা আরো ইমেল নিয়ে আর একটু বেশি ডিটেলসে যাব, এবং তারপরে আস্তে আস্তে গুগলের প্রোডাক্ট গুলো আমরা দেখতে শুরু করব। তো এটা হচ্ছে প্রধান আপাতত লক্ষ্য। ওকে, আপাতত বাবু আপনি যদি ওটা আপনার এটা একটু বন্ধ করেন, ওই স্পিকারটা। থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার আমরা শুরু করি আজকের ক্লাসের বিষয়বস্তু। তো আগের দিনকে আমরা পড়ছিলাম, আমরা একটা খুব বেসিক ইন্ট্রোডাকশন দিয়েছি আগের দিনের ক্লাসে। ওভারঅল গ্রসলি আমরা কি করতে চাই কোর্সে, চেঞ্জ হতে পারে সাবজেক্ট সিলেবাসটা, কিন্তু ওটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচারের প্রথম চ্যাপ্টারটা যেটা মডিউলটা আমরা পড়তে চাই সেটা হচ্ছে কম্পিউটারের এসেনশিয়ালস। একটা কম্পিউটার বললে আমরা যেটা বুঝি সেই বিভিন্ন অংশ সম্পর্কে জানা, এবং আরো কিছু তথ্য, যে তথ্যগুলো আমরা হয়তো জানি না কিন্তু খুব প্রয়োজনীয় কম্পিউটারের বিষয়টাকে ভালো করে বোঝা, তার জন্য। তো আজকে আমার লক্ষ্য হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বিষয় নিয়ে একটু আলোচনা করব। তারপরে বেশ কিছু জিনিস যেগুলো নিয়ে আমরা খুব বেশি পরিমাণ ভাবি না কিন্তু খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে হার্ডওয়্যারের ভিতরে যে বিশেষ অংশ কম্পিউটার কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করা আজকে, এবং সেটা কিভাবে কম্পিউটারের পারফরমেন্সের সঙ্গে রিলেটেড। আমরা যে কম্পিউটার নিয়ে কাজ করি তার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার খুব তাড়াতাড়ি কাজ করতে পারে এবং কনসিস্টেন্টলি কাজ করতে পারে। তো কিভাবে সেই পারফরমেন্সটা রিলেটেড কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। যদি তারপরও সময় থাকে তারপরে আমরা বেসিক আরো একটা দুটো জিনিস নিয়ে আলোচনা করতে পারি। তো এটা হচ্ছে আপাতত আজকের লক্ষ্য। মেন হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যারের ডিফারেন্স বলা এবং হার্ডওয়্যারের উপর ফোকাস করা, এইটা হচ্ছে এই ক্লাসের লক্ষ্য। তো প্রথমে যেটা
যারা আগে আমার ক্লাস করেছো এবং সাধারণভাবে সকলে আমরা জানি হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি কম্পিউটারে। সংজ্ঞা হিসাবে আমি কিছু কিছু জিনিস বাংলায় লিখেছি, সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করতে পারো বা শুনলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ডেফিনেশন অফ হার্ডওয়্যার যদি আমরা বলি, তাহলে কম্পিউটারের যে কোনো জিনিস যেগুলোকে আমরা স্পর্শ করতে পারছি, কম্পিউটার রিলেটেড যে জিনিসগুলোকে আমরা স্পর্শ করতে পারছি, সেগুলো গ্রসলি হার্ডওয়্যারের পার্ট। যদি আমরা খুব ভালোভাবে একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে একটা কম্পিউটার বলতে আমরা যে কম্পিউটারটাকে আজকে স্পেসিফিক্যালি এক্সপ্লেন করছি সেটা হচ্ছে ডেস্কটপ। কোনো স্কুলে বা কোনো কম্পিউটারের দোকানে গেলে যে ধরনের কম্পিউটার বা কোথাও অন্যান্য কম্পিউটারের কোর্স করলে যে কম্পিউটারগুলো দেখতে পাওয়া যাবে, সেই কম্পিউটারগুলো নিয়ে এখানে কথা বলছি। যার মধ্যে মাঝখানে যে সেন্ট্রাল পার্টটা রয়েছে, যে মাঝখানে যে সেন্ট্রাল পার্টটা রয়েছে, দাঁড়াও একটুখানি জুম থেকে আমার স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। ওকে, নাইস। একটুখানি মাউস পয়েন্টারটাকে আমাকে ওকে। তো মাঝখানের যে পার্টটাকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কন্ট্রোলিং অসুবিধা হচ্ছে। তো মাঝখানে যে এই পার্টটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেইন কম্পিউটারের কেস বলা হয়, যেটা ডেস্কটপে আমরা দেখতে পারি, এবং তার মধ্যেই কম্পিউটারের মূল জিনিসগুলো থাকে, যেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। আর তাছাড়া যে পেরিফেরাল জিনিসগুলো, যেমন মনিটর, কিবোর্ড, স্পিকার, মাউস, এগুলো তো বাইরে থেকে দেখতে পাওয়া যায়, এগুলো আমরা জানি কোনটার কি কাজ। তো এটা নিয়ে বিশেষ বলার কিছু নেই। এবার যদি কম্পিউটারের আসল কাজটাকে আমরা খুব সহজ ভাষায় বুঝতে পারি, সেটা হচ্ছে এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেই ছবিটাতে কি কাজটা, সেটা হচ্ছে যে কম্পিউটারের প্রধান কাজ হচ্ছে ইনপুট নেওয়া, আমরা যেটা বলি সেই সেই ইনস্ট্রাকশন গুলোকে নেওয়া, সেই ইনস্ট্রাকশনটাকে প্রসেস করা, এবং সেই ইনস্ট্রাকশনটাকে প্রসেস করার পরে একটা আউটপুট আমাদেরকে ফিরিয়ে দেওয়া। এইটাই হচ্ছে, এই সাইকেল অফ ওয়ার্কটাই কম্পিউটার করতে থাকে ক্রমাগত। এবার আমাদের ইনস্ট্রাকশনটাকে আমরা কিভাবে দিই, জেনারেলি যেমন এখন ইনস্ট্রাকশন দিচ্ছি ধরো কম্পিউটারকে, যে এই লাল বাক্সটাকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া। তো আমি মাউস দিয়ে যেটা কন্ট্রোল করছি, এইটা হচ্ছে ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনের রেসপেক্টে স্ক্রিনের কোথায় কোথায় সেটা মুভ করবে, সেটা কম্পিউটার নিজে থেকে প্রসেস করছে, এবং প্রসেস করার পরে কন্টিনিউয়াসলি, এই ল্যাটেন্সিটা এতটাই কম যে কন্টিনিউয়াসলি কম্পিউটার আউটপুট করছে স্ক্রিনের কোন জায়গাটায় আমার মাউস পয়েন্টার আছে সেটা। তো এটা একটা প্রসেস। এই রকমই আমরা অনেক রকম প্রসেস করছি। যেমন আমি কিবোর্ডে আমি কিছু একটা লিখলাম, সেটাকে যে প্রসেস করা হচ্ছে, এই যে এক্ষুনি যেটা প্রসেস হয়ে আউটপুট হচ্ছে, তো আমার কিবোর্ডের ইনফরমেশনটাকে কম্পিউটার প্রসেস করে বুঝতে পারছে যে আমি 1 বা ব্র্যাকেট 1 লিখতে চাইছি, তাহলে সেটা হচ্ছে এই মাঝখানের ইউনিটটা দিয়ে, যেটা এই লাল বাক্সটার মধ্যে দেওয়া রয়েছে, এবং তারপর সেই প্রসেসটাকে বুঝে আউটপুট হিসাবে আমার স্ক্রিনে ওই 1টাকে দেখাচ্ছে। তো এইটাই হচ্ছে গ্রসলি কম্পিউটার করে, এবং তার জন্য কম্পিউটারকে কিছু হার্ডওয়্যার
এর জিনিসপত্রকে সবসময় ব্যবহার করতে হয়, তার একটা মূল অংশ হচ্ছে সিপিইউ, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। এখানে আমি সেই শব্দটাকে লিখেছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে কোনটাকে। তো এই এই জিনিসটা হচ্ছে প্রধানত কম্পিউটারের যাবতীয় কাজের অংশ হবেই। কিছু কিছু কম্পিউটারের ক্ষেত্রে আউটপুট ডিভাইসটা বিভিন্ন রকম হতে পারে, যেমন অনেক কম্পিউটারের স্ক্রিনের প্রয়োজন হয় না, কারণ হচ্ছে কম্পিউটারের কাজ হচ্ছে প্রসেস করে আউটপুটটা একটা ফাইলে সঞ্চয় করে রাখা, আমরা পরে সেই ফাইলটাকে প্রিন্ট করে দেখতে পারি। তো এটা একটা আউটপুট প্রসেস হতে পারে। যখন প্রিন্ট করা হয় তখন আউটপুট প্রসেস হিসেবে দেখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটারকে শুধুমাত্র একটা কিবোর্ড দিয়েই সবকিছু করা যায়, মাউসের প্রয়োজন হচ্ছে না, কারণ শুধু ইনস্ট্রাকশন দেওয়া হয় সংখ্যা বা কিছু দিয়ে। তো সেই রকম ভাবে ইনপুট এবং আউটপুটটা ভ্যারি করতে পারে, কিন্তু মেন যে লাল বাক্সটার মাঝখানে যে অংশটা হচ্ছে সিপিইউ, এইটা কম্পিউটারের হার্ট বা এটা হচ্ছে মেন কম্পোনেন্ট, যেটা সবসময়ের জন্য মানে সবসময়ের জন্য একই রকম হয়। এর উদ্দেশ্য এবং কম্পিউটারের যে কোনো কিছু করার জন্য এটা ছাড়া সম্ভব হয় না কোনো কিছুই করা। তো এই জন্য আমরা শুধু এটার উপরে বেশি ফোকাস করব, বাকি যে জায়গাগুলো তো আমরা জানি এবং সেগুলোর ব্যবহার নিয়ে আমাদের খুব একটা কনফিউশন নেই। তো এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য আজকে। তার সঙ্গে সঙ্গে আমি বেসিক্যালি ডিফারেন্স অফ হার্ডওয়্যার এবং সফটওয়্যারটা একটুখানি বলে দিব, তারপরে সফটওয়্যার নিয়ে আজকে পড়ছি না, আমাদের হার্ডওয়্যারের জিনিসগুলো শেষ হলে তারপরে পড়বো। কিন্তু জাস্ট যেহেতু হার্ডওয়্যার নিয়ে কথা বলছি, তার পাশাপাশির অংশটা নিয়ে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে এই হার্ডওয়্যারের যে ফিজিক্যালি যেগুলোকে টাচ করা যাচ্ছে, সেই জিনিসগুলোকে প্রপারলি কাজ করানোটা জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে সফটওয়্যার। এটা হচ্ছে এক কথায়। তো সফটওয়্যারে যদি সংজ্ঞাটা দেখি, সেটা হচ্ছে সফটওয়্যার হলো নির্দেশাবলীর একটি সেট, যা একটি কম্পিউটারকে ঠিক করে কাজ কিভাবে হবে তা বলে দেয়। বলে দেওয়াটা মানে হচ্ছে আমি যে ইনস্ট্রাকশন, মানে আমি যে একটা হার্ডওয়্যার দিয়ে, ধরো আমার কিবোর্ড দিয়ে এখন এইটা লিখলাম, তোমরা দেখতে পেলে না কি লিখলাম, কারণ আমি ইনপুটটা দিলাম, তোমরা শুধু আউটপুটটা দেখতে পেলে। কিন্তু এই যে প্রসেসটা, যেটা কিভাবে ওই ইনপুটটাকে কম্পিউটার ট্রান্সলেট করলো নিজের ভাষায়, সেই ট্রান্সলেশনের পর কম্পিউটারের আউটপুট যে ডিভাইসটা রয়েছে, যেটা হচ্ছে স্ক্রিন, তাকে স্পেসিফিক্যালি ইনস্ট্রাকশন দেওয়া হলো যে এইটাকে প্রিন্ট করো। এই ইনস্ট্রাকশন গুলো, যে কম্পিউটার যে ইনস্ট্রাকশনটা ডিভাইসকে দিচ্ছে, সেটাকে আমরা অলরেডি আগে থেকে লিখে রেখেছি কম্পিউটারের ভিতরে, সেগুলোই হচ্ছে সফটওয়্যার। যেগুলো হচ্ছে, বা একটা ধরো সফটওয়্যারটা হচ্ছে একটা ভাষা, যেটা ইউজার মানে আমাদের এবং যে ডিভাইসটা রয়েছে তার মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তো এই ধরনের নির্দেশাবলীগুলি আমরা সাধারণত অলরেডি লিখে রাখি, এক্সপেক্টেড যে কি ধরনের ইনপুট আসতে পারে এবং সেই ইনপুটের রেসপেক্টে কম্পিউটার প্রসেস কিভাবে করে কি আউটপুট দেবে, সেই ইনস্ট্রাকশনগুলোকে আমরা অলরেডি লিখে রাখি। তো সেটাই হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার। তাহলে কম্পিউটারের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে দুটো, হার্ডওয়্যার যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, আর যেটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অ্যাকচুয়ালি আন্ডারনিথ অফ কম্পিউটারে যে জিনিসটা দিয়ে কম্পিউটারের ভিতরে সবকিছু চলছে, সেগুলো হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, সেকেন্ড লাইনে ঠিক সেই জিনিসটাকেই বলা হয়েছে যে কম্পিউটারের হার্ডওয়্যারকে ঠিকঠাক করে কাজ করানোর ইনস্ট্রাকশন যেটা দেওয়া হচ্ছে, সেটা সফটওয়্যার বা প্রোগ্রাম বলা হয়। এবার সফটওয়্যারের গ্রসলি দুটো ধরন রয়েছে, আমরা এই ডিটেলস নিয়ে পরে আরো আলোচনা করব, কিন্তু সফটওয়্যারকে সাধারণত সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। সিস্টেম সফটওয়্যার গুলো হচ্ছে ইন্টিগ্রেটেড ভাবে হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে ঠিকঠাক করে সংযোগ স্থাপন করা এবং হার্ডওয়্যার ডিভাইস গুলোকে ঠিকঠাক করে ইউজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। খুব সহজ কথায় যেটা এখানে লেখা রয়েছে, যে সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটার আভ্যন্তরীণ কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। অপারেটিং সিস্টেম কি আমরা জানি না, ইগনোর করি, পরে বুঝবো এটা। কিন্তু অপারেটিং সিস্টেমের মাধ্যমে এবং মনিটর, প্রিন্টার, স্টোরেজ, এইসব ডিভাইসগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেইগুলো যে নির্দেশাবলী দিয়ে নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেই সফটওয়্যারগুলো যেগুলো কি করছে না, অন্যান্য কাজে সাহায্য করছে। যেমন হচ্ছে এখন
একটা ভিডিও দেখার জন্য যে সফটওয়্যারটা ইউজ হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিভাবে ডেটাটাকে ট্রান্সফার করে ভিডিও দেখানো হবে, এরপর ওই ভিডিও ডিভাইসটা যেটা ডিসপ্লে করবে সে সিস্টেম সফটওয়্যারের দ্বারা নির্দেশ পাবে যে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে যে ইনস্ট্রাকশন গুলো আসছে সেটাকে তুমি দেখাও। তাহলে সিস্টেম সফটওয়্যার ওভারঅল ভিজুয়ালাইজেশনটাতে হেল্প করবে, কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইনফরমেশন গুলোকে ট্রান্সলেট করে সিস্টেম সফটওয়্যারের সঙ্গে কমিউনিকেট করে ভিজুয়ালাইজেশনে সাহায্য করবে। তো প্রসেসটা কমপ্লিকেটেড, কিন্তু প্রধান উদ্দেশ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারের হচ্ছে খুবই স্পেসিফিক কিছু কাজ করার জন্য। যেমন ওয়ার্ড প্রসেসর বা আমরা যে সফটওয়্যারটা এখন ইউজ করে এই পাওয়ার পয়েন্টটা দেখছি, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা স্পেসিফিক্যালি এই লেখাগুলোকে দেখানো, লেখা তৈরি করা, ছবি তৈরি করা বা সাজানো, এই ধরনের কাজগুলোর জন্য লেখা হয়েছে। তো তাহলে আমরা খুব গ্রসলি জিনিসটাকে দেখলাম। হার্ডওয়্যার মানে হচ্ছে যে জিনিসগুলোকে আমরা স্পর্শ করতে পারছি, প্রধান উপাদান হিসাবে, কম্পিউটারের উপাদান হিসাবে ব্যবহার করা হয়, এবং সেই উপাদানের মধ্যে যোগ স্থাপন করে সেই উপাদানগুলোকে ইউটিলাইজ করে কম্পিউটার তৈরি করার কাজটা করছে সফটওয়্যার। এটা হচ্ছে গ্রসলি এই দুটোর মধ্যে ডিফারেন্স। একটা ট্যাঞ্জেবল বা একটাকে স্পর্শ করা যাচ্ছে আর একটাকে স্পর্শ করা যাচ্ছে না। সফটওয়্যার সাধারণত একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে লেখা হয়, সেগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, সেটা কম্পিউটার বুঝতে পারে, এবং সাধারণত যেটা করা হয় ওই ল্যাঙ্গুয়েজটা আমরা কম্পিউটারকে বোঝানোর জন্য, নির্দেশ লেখার জন্য ব্যবহার করি। কম্পিউটারের ভিতরে সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলো ওই ল্যাঙ্গুয়েজটাকে বুঝে কম্পিউটার অন্য যে ভাষায় আরো ভালোভাবে ডিভাইসগুলোর মধ্যে কানেকশন তৈরি করে সেই ভাষায় কনভার্ট করতে পারে, সেটাও একটা সফটওয়্যার। তো শুধুমাত্র ইউজার যে ইনফরমেশনটা দিচ্ছে সেটাকে কম্পিউটারের উপযুক্ত ইনফরমেশন তৈরি করে নেওয়ার জন্য কিছু নির্দেশাবলী থাকে, সেগুলোকেও সফটওয়্যার বলা হচ্ছে। তার মানে হচ্ছে ডিভাইস এবং ইউজারের মধ্যে যোগাযোগ স্থাপন করাটা সফটওয়্যারের কাজ, ডিভাইসের ভিতরে যোগাযোগ স্থাপন করা এবং ঠিকঠাকভাবে কাজ করাটা সফটওয়্যারের কাজ, এবং ডিভাইসের থেকে আউটপুট তৈরি করে আবার ইউজারের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটাও সফটওয়্যারের কাজ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, তো হ্যাঁ বলো। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। তো এইবার আমরা যেটা চলে আসব ব্যাক টু হার্ডওয়্যার। তো আমি যে সফটওয়্যারের স্লাইডটাকে একটু সরিয়ে দিই, অ্যাকচুয়ালি রিলেটেড টপিকটা হচ্ছে হার্ডওয়্যারের সাথে। তো কম্পিউটারের হার্ডওয়্যারের একটা প্রধান অংশ হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আমরা এখানে লিখেছি। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের বিষয় নিয়ে আমরা পড়বো। কেন পড়বো? কারণ হচ্ছে এটা হচ্ছে কম্পিউটারের প্রধানত বলে নিতে পারো হার্ট, মানে আমাদের বডির হার্ট বা ব্রেন দুটোর একসাথে সংমিশ্রণ হচ্ছে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো আমাদের বডিতে ব্রেন এবং হার্ট দুজনের প্রপার কাজ করার জন্যই আমাদের ফুল বডিটা ঠিকঠাক করে কাজ করে, যেমন ভাবে ধরতে পারো। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের জন্যই আমরা কম্পিউটারের প্রধান কাজ যেটা হচ্ছে প্রসেস করা কোনো কিছুকে, সেটা হয়। তো একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে অনেকগুলো পার্ট থাকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা হচ্ছে মাদারবোর্ড বলে একটা জিনিস থাকে। এখানে ছবিটা এই যে এই জিনিসটাকে তোমরা যদি দেখো, এই ছোট্ট একটা চিপ, ছোট্ট একটা বাক্সর মতো, একটা স্কোয়ার বক্সের মতো দেখতে হয়, খুব ছোট্ট, হয়তো 2 থেকে 3 ইঞ্চি মানে দৈর্ঘ্য আর এতে হবে। একটা ছোট্ট স্কোয়ার টাইপের ধরে নিতে পারো, এক একটা সাইড যদি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি হয়। এইটুকু ছোট্ট বক্সের মধ্যে এই অংশটা থাকে। এই উপরের যে দুটো একটু গ্রে কালারের বাক্স দেখছো, এই দুটো বাদ দিয়ে বাকি পুরো অংশটা ওই ছোট্ট জিনিসটার মধ্যে থাকে। এর বিভিন্ন পার্ট আছে এবং এই পার্টগুলো নিয়ে আমরা খুব সংক্ষেপে জানবো। ডিটেলসে আরো জানা যেতে পারে, কিন্তু আমরা খুব সংক্ষেপে জিনিসটাকে জানবো।
প্রথম হচ্ছে আমরা যখন কোনো ইনস্ট্রাকশন দিই, আমি খুব সহজ ভাষায় একটা প্রসেসকে বোঝানোর চেষ্টা করছি। এরকম অনেক ধরনের প্রসেস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট করতে পারে। তো একটা প্রসেসকে আমরা ধরো বলছি যে একটা ইনপুট দিলাম যে দুটো সংখ্যাকে যোগ করা হবে, যোগ করে তার ফলাফলটা আমাকে জানাও। এই ইনস্ট্রাকশনটা আমি কম্পিউটারকে দিয়েছি। তো কম্পিউটার প্রথমে কি করছে যে আমি ইনপুট দিয়েছি দুটো সংখ্যাকে এবং আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছি যোগ করতে হবে। তাহলে দুটো ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে, দুটো সংখ্যা দেওয়া হয়েছে, এটা একটা ইনফরমেশন। আর একটা ইনফরমেশন হচ্ছে যোগ করা, ইনস্ট্রাকশন। এই দু ধরনের প্রসেস জিনিসকে আমরা পাঠিয়েছি কম্পিউটারকে। কম্পিউটার কি করে প্রথমে, যে এই ইনস্ট্রাকশন অনুসারে প্রসেস শুরু করবার জন্য কম্পিউটারে একটা ইউনিট আছে, যে ইউনিটটাকে বলা হয় অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, ALU। এইখানে লেখা রয়েছে গাণিতিক লজিক ইউনিট বা ALU বাংলায় যদি আমরা এটাকে ট্রান্সলেট করি। যেটা কি কাজ করে না, কম্পিউটারের পাটিগণিত এবং যৌতিক কাজ সম্পাদন করার জন্য এটা ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি কম্পিউটার যাবতীয় যে কাজ করছে তার অধিকাংশ কাজই হচ্ছে কোনো গণনার কাজে কম্পিউটারকে ব্যবহার করা হয়, না হলে কোনো যৌতিক কাজে ব্যবহার করা হচ্ছে, যে যুক্তি, যে এটা না অন্যটা, এই ধরনের তথ্য বিনিময়ের জন্য কম্পিউটারকে ব্যবহার করা হয়। এবং এই সব কাজগুলো হয় এই ছোট্ট নীল রঙের যে বাক্সটা দেখা যাচ্ছে তার মধ্যে লেখা রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট বা ALU, এইটুকু অংশের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ইনস্ট্রাকশন দিলে প্রসেসিংটা যেখানে হয় সিপিইউর ভিতরে, সেটা হচ্ছে এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিটের ভিতরে হয়। এইবার এই অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিটে কিভাবে তথ্যটা এসে পৌঁছায় সেটা আমাদের এবারে বুঝতে হবে। তার জন্য একটা অংশ থাকে যার মধ্যে সাধারণত আমরা যে ইনপুট গুলো কম্পিউটারকে দিই সেটা সাধারণত যেখানে গিয়ে স্টোর হয় প্রথমে ইনিশিয়ালি, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে একটা অংশ থাকে, যেটা হচ্ছে কম্পিউটারের ব্রেন ধরে নাও। তাহলে কম্পিউটারের ব্রেন হচ্ছে এমন, যেখানে আমরা যেমন আমাদের ব্রেনে তথ্য সঞ্চয় করি, তেমন কম্পিউটারের ব্রেন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেখানে কম্পিউটার মেমোরি বা তথ্য সঞ্চয় করে। তো আমার ইনপুটটা প্রথমে এই নীল রঙের বাক্সটাতে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, সে আরো অনেক কিছু র্যামে থাকে, আমি বললাম একটাই প্রসেসকে নিয়ে আলোচনা করছি সেই জন্য জাস্ট এটাকে বলা। এই ইনপুট প্রথমে ইনফরমেশন এখানে এসে পৌঁছায়। তাহলে ইনপুট র্যামে দুটো ইনফরমেশন এখন যে প্রসেসটা নিয়ে আলোচনা করছি তার জন্য আসছে। একটা হচ্ছে দুটো সংখ্যা আসছে, আর একটা ইনস্ট্রাকশন আছে যোগ করা, এই দুটো ইনস্ট্রাকশন আসছে। তাহলে সেটা এখানে এসে পৌঁছালো। এরপর কি হলো, সেই ইনফরমেশনটা এই রেজিস্টারে এই অংশটায় যেতে হবে, তারপরে যোগ বা এই কাজটা হবে। তো তার জন্য কি করা হয় না, এই র্যাম দুটো কম্পিউটারের ভিতরে সিপিইউ, এটা এই যে অংশটা র্যাম বলছি, র্যামটা কিন্তু সিপিইউর অংশ নয়, ডিরেক্টলি অংশ নয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ডিরেক্ট অংশ নয়। র্যাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের বাইরের একটা অংশ, তো সেই অংশটা প্রথমে ইনপুটটাকে নিল, আমাদের ইনস্ট্রাকশনটাকে নিল, তারপর কম্পিউটারের ভিতরে থাকা দুটো মেমোরির মতো ছোট ছোট নিজস্ব মেমোরি থাকে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুটো ছোট ছোট মেমোরি থাকে, সেগুলোকে আমরা, বা একাধিক থাকে, সংক্ষেপে বলি দুটো ধরনের মেমোরি আছে, সেগুলোকে ক্যাশ বলা হয়। ক্যাশ হলো এখানে যেটা সংজ্ঞা দেওয়া রয়েছে, যে স্বল্প পরিমাণের মেমোরি যা সিপিইউর মধ্যে থাকে। তাহলে র্যাম সিপিইউর মধ্যে থাকে না, ক্যাশ সিপিইউর মধ্যে থাকে, এবং সেই ক্যাশ হচ্ছে আর একটা স্বল্প পরিমাণ মেমোরি। তো এবার র্যামের মধ্যে অনেক বেশি ইনফরমেশন থাকতে পারে, কিন্তু আমার আজকের ওই প্রসেসের জন্য তিনটি ইনফরমেশন দরকার হবে। তো র্যাম প্রথমে কি করবে, ওই তিনটে ইনফরমেশনকে এই ক্যাশ মেমোরিতে পাঠিয়ে দেবে। ক্যাশ মেমোরিতে পাঠিয়ে দিল তিনটে ইনস্ট্রাকশন, কি দুটো সংখ্যা আর একটা হচ্ছে যোগ করার ইনস্ট্রাকশন, এই তিনটে ইনফরমেশন গেল। এই যে ইনফরমেশনটা ফ্লোটা হলো, সেই ফ্লোটাকে কন্ট্রোল করে একটা ইউনিট, সেটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট হচ্ছে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটা উপাদান, যা প্রসেসের অপারেশন পরিচালনা করে।
সেটা হচ্ছে এই বাক্সটা, যেটা এখানে এখন দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা ওই 4টে সংখ্যাকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করছি। কন্ট্রোল ইউনিট কি করে, আমরা যখন দুটো সংখ্যা দিয়ে যোগ করে এন্টার প্রেস করি, অনেক সময় আমরা একটা এন্টার প্রেস করি, বা ধরো ফোনে কোনো কিছু করবার জন্য ধরো আমরা একটা ট্যাব প্রেস করলাম, বা ক্যালকুলেটর যখন ফোনে ইউজ করি দুটো সংখ্যা যোগ করে ইকুয়াল সাইনে প্রেস করলাম, তখন এই কন্ট্রোল ইউনিটের উপর দায়িত্ব চলে গেল যে র্যাম থেকে ওই ইনফরমেশন গুলোকে এই ক্যাশ মেমোরিতে পৌঁছানো। কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশন দিল র্যামের কোনো একটা প্রসেসকে যে এই দুটো ইনফরমেশনকে ক্যাশ মেমোরিতে পাঠিয়ে দাও। আর অ্যারিথমেটিক ইউনিটটাকে বললো যে যেই ইনফরমেশন গুলো আসবে সঙ্গে সঙ্গে ওটাকে প্রসেস করে একটা আউটপুট তৈরি করো। তো এই পুরো প্রসেসটাকে কন্ট্রোল করছে যেটা, সেটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট সিপিইউর পার্ট। এই বললাম যে দুটো অ্যাশ কালারের অংশ বাদ দিয়ে বাকি সবকিছু হচ্ছে সিপিইউর পার্ট। তো কন্ট্রোল ইউনিটের এই ইনস্ট্রাকশনের রেসপেক্টে ক্যাশ মেমোরিতে যে ইনফরমেশন গুলো এলো, সেই ক্যাশ মেমোরির ইনফরমেশন, ধরো এক্ষেত্রে দুটো সংখ্যা এ আর বি, দুটো সংখ্যা গেল গিয়ে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের ভিতরে গেল। অন্যদিকে আর একটা ক্যাশ মেমোরি ইনস্ট্রাকশন দিল যে এই যে দুটো সংখ্যা গেছে সেই দুটোকে গুণ করবে না, যোগ করবে। তো সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে যোগ করার ইনস্ট্রাকশনটাও অ্যারিথমেটিক ইউনিটে গেল। তিনটে জিনিস প্রসেস হয়ে যোগফলটা অ্যাকুমুলেট হলো, সেটা গিয়ে ফিরে গেল র্যামের কাছে। র্যাম সেটাকে আমাদেরকে আবার দেখালো। তো এই টোটাল প্রসেসের যে প্রসেসিং পার্টটা হলো, সেটা তৈরি করলো হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট। এইভাবেই সিপিইউ সবসময় কাজ করে। তো আমরা ইনস্ট্রাকশন দিই, র্যাম থেকে সেটা ক্যাশ মেমোরিতে যদি যাওয়ার প্রয়োজন হয় ক্যাশেতে চলে যায়, ক্যাশের মধ্যে থেকে থাকা ইনফরমেশন গুলোকে ডিরেক্টলি অ্যাক্সেস করে অ্যারিথমেটিক ইউনিট। অ্যারিথমেটিক ইউনিট সেই রেসপেক্টে কাজ করে একটা আউটপুট তৈরি করে, সেটা আবার র্যামে একসময় ফিরে যায় বা অন্যান্য মেমোরিতে ফিরে যায়, এবং তারপর যথাযথ প্রয়োজনীয় সময় সেটা আমরা আউটপুট হিসাবে দেখতে পারি। এবং এই সব প্রসেসটাকে কন্ট্রোল করে যে, সেটাকে বলা হয় কন্ট্রোলিং ইউনিট। ঠিক আছে, তো এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কারোর কোনো প্রশ্ন আছে? না না স্যার। ওকে, তো তাহলে আমি স্লাইডটা বন্ধ করে দিয়েছি, এবার কিছু কিছু প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাশ কি? ক্যাশটা কোথায় থাকে আগে বলো, কেউ একজন বললেই ক্যাশটা হবে। সিপিইউ এর মধ্যেই থাকে। সিপিইউর মধ্যে থাকে, অনেক রকম ক্যাশ হয়। আমি ধরো তোমাদেরকে যে স্ট্রাকচারটা বললাম খুব হালকা ভাবে বলেছি, অনেক ডিটেলস আছে, এতটা ডিটেলসে এক্ষুনি যাওয়ার প্রয়োজন নেই, পরে যাব যদি কোনো প্রশ্ন হয় সেই অনুসারে। কিন্তু ক্যাশ হচ্ছে সিপিইউর ভিতরে থাকে। গুড। ক্যাশের কাজ কি? ক্যাশের কাজ হলো ওই যে সমস্ত ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে দিই সেইটা সিপিইউতে পাঠানো। না, সিপিইউতে পাঠানো নয়, সিপিইউর মধ্যেই তো থাকে, তো সিপিইউতে পাঠাবে না, কিন্তু ওই ইনফরমেশন গুলো অ্যারিথমেটিক ইউনিটের কাছে পৌঁছানোটা হচ্ছে ক্যাশের কাজ। ক্যাশ আগে ওটাকে রেখে দিয়ে অ্যারিথমেটিক ইউনিটের কাছে পৌঁছায়। এএলইউ তো বললাম। এএলইউ, আচ্ছা আচ্ছা, শুনতে পাইনি, তাহলে আমি সিপিইউ শুনেছি, তাহলে ঠিক আছে, এএলইউ তে পাঠায়। ওকে, আচ্ছা এইবার, আচ্ছা এবার একটা প্রশ্ন হচ্ছে, র্যাম এবং ক্যাশ এই দুটো আলাদা রাখার প্রয়োজন কি? মানে ডিরেক্টলি তো এএলইউ কে তো ডিরেক্টলি র্যাম থেকে ইনফরমেশন দিতে পারতো। কারণটা হচ্ছে, এটা আরেকটু ডিটেলস, আর্কিটেকচার, কম্পিউটার আর্কিটেকচারের একটা সাবজেক্ট। কারণটা হচ্ছে র্যাম থেকে ডিরেক্টলি ইনফরমেশন অ্যাক্সেস করতে টাইম বেশি লাগে, এবং সব সময় সব ইনফরমেশন খুঁজে বার করে সেটা পৌঁছানোটা বেশি টাইম কনজিউমিং, রাদার দ্যান ক্যাশ মেমোরিতে সবসময় ইনফরমেশন, নতুন ইনফরমেশন ইনপুট করতে হয় না। ধরো ইনস্ট্রাকশন, ধরো আমি 10টা সংখ্যার যোগফল করব, তাহলে একটা ইনস্ট্রাকশন ক্যাশ মেমোরিতে চলে গেল যোগ করা, ওই ইনফরমেশনটা বারবার যদি র্যাম থেকে অ্যাক্সেস করতে হতো তাহলে অনেক বেশি সময় লাগতো, কিন্তু এবং ওই ইনফরমেশনটা সবসময় অ্যাক্সেস করার প্রয়োজনীয়তাও নেই। একবারই ইনস্ট্রাকশন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে যোগ করা, সেই ইনস্ট্রাকশনটা একটা ক্যাশ মেমোরিতে অলরেডি স্টোর হয়ে গেল, তো ওইটা টাইমটা বেঁচে গেল। এবার কি করা হচ্ছে না, শুধুমাত্র
র্যাম থেকে অ্যাক্সেস করা হচ্ছে 10টা সংখ্যাকে 10 বার বা 9 বার বা যতবার করতে হয়। তো একটা ইনফরমেশন যেটা বারবার অ্যাক্সেস করতে হবে না, সেই ইনফরমেশনটা ক্যাশ মেমোরিতে যখন থাকে তখন সেটা ফাস্টার হয়। এইটা হচ্ছে প্রধান কাজ র্যাম এবং ক্যাশ মেমোরির মধ্যে ডিফারেন্সিয়েট করে সিপিইউর মধ্যে ক্যাশ মেমোরিকে রাখার কারণ। এইবার আর এটাই যদি তোমরা দেখতে পাও, তোমরা যদি নিজেরা অবজার্ভ করে থাকো, অনেক সময় দেখবে অনেক ওয়েবসাইট তোমরা প্রথমবার যখন খোলো তখন সময় বেশি লাগে, সেকেন্ড টাইম খুললে সেটা সময় কম লাগে। কারণ হচ্ছে প্রথমে যখন একটা ওয়েবসাইটকে আমরা খুলি তখন কিছু কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকে, এবং এটা ডিপেন্ড করছে তোমরা কত পরে ওই ওয়েবসাইটটাকে খুলছো। যদি সেটাকে খুব মানে একবার খুলেছো তার কিছুক্ষণের মধ্যে হলো, তাহলে ওই ইনফরমেশনটা ক্যাশের মধ্যে থেকে যায়, সে তখন কি হয়, ক্যাশ খুব ইজিলি ওই ইনফরমেশনটাকে রিট্রিভ করতে পারে। তো এইটা একটার জন্য তোমরা খুব মানে প্র্যাকটিক্যাল অবজারভেশন দেখতে পাবে যে কোনো একটা ওয়েবসাইটকে তোমরা প্রথমবার খুললে তারপরে সেই ওয়েবসাইটটাকে যখন সেকেন্ড টাইম খোলো একটু ল্যাটেন্সি কমে যায়, একটু কম সময় লাগে। কারণ হচ্ছে তখনও সিপিইউর ভিতরের ক্যাশ মেমোরিতে ওর কিছু কিছু পার্ট বা ইনস্ট্রাকশন থেকে যায় যেগুলো ওইটাকে তাড়াতাড়ি খুলতে সাহায্য করে। তো এটা হচ্ছে স্পেসিফিক ডিফারেন্স। এটা হচ্ছে খুব ডিটেলসে গিয়ে কেন এই জিনিসটা পড়া হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে বোঝানো যে বিভিন্ন কম্পিউটার একটা ফাস্ট হয় একটা স্লো হয় কেন। কারণ হচ্ছে অনেক সময় ক্যাশ মেমোরি সাইজ বেশি হয়, এটা একটা হয় তার জন্য বেশি টাকা দিতে হয়, কারণ তখন সিপিইউটাকে অন্যভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে বানাতে হয়। তো তার জন্যই সিপিইউর টাকার ভেরিয়েশন হওয়া এগুলো সব ডিপেন্ড করে, বা সিপিইউ বা টোটাল কম্পিউটারের টাকাটা। তো এটা একটা পার্ট, তার জন্য সেই জন্য আমরা এইটাকে বুঝলাম। আর একটা উদ্দেশ্য ছিল এই জিনিসটাকে ডিটেলসে যাওয়ার। হার্ডওয়্যারের বিষয় বলতে গেলে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে সিপিইউ কিভাবে কাজ করে। যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে টোটাল হার্ডওয়্যারের প্রসেসটা কিভাবে কাজ হয়। তো এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন কিছু আছে, কোনো কনফিউশন কিছু? ওকে, আশা করছি নেই। তো আমরা ব্যাক করি স্লাইডে। তাহলে আমরা এইটুকু জায়গাকে বুঝেছি। আচ্ছা, কন্ট্রোল ইউনিটটা নিয়ে আমরা আলোচনা করলাম। কন্ট্রোল ইউনিট হচ্ছে এই টোটাল প্রসেসটাকে, ক্যাশ মেমোরিতে ইনফরমেশন যাওয়া, যোগ বিয়োগ করা, যোগফলটাকে ফেরত দেওয়া, এই টোটাল প্রসেসটাকে ক্যাশ মেমোরি থেকে এটা কন্ট্রোল করাটা হচ্ছে ওর প্রধান কাজ। এটা ক্লিয়ার হয়েছে? এরপর আমরা আরেকটা ইনফরমেশন নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যে হার্ডওয়্যারের যে অংশগুলো থাকে সেই হার্ডওয়্যারের অংশগুলো অ্যাকচুয়ালি কিভাবে একসাথে মিলেমিশে কাজ করে। এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে আমরা সাধারণত যখন কম্পিউটার ক্লাস হয় খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো আমাদের যে বিভিন্ন ডিভাইস গুলো রয়েছে, ধরো মনিটর, সিপিইউর ভিতরের যে বিভিন্ন জিনিস, সেগুলো ছবি এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছিল। দেখো, যদি এই যে সিপিইউ কেসটা দেখেছো, সেই কেসের ভিতরে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, যেমন র্যাম, যেমন হার্ড ডিস্ক, কি জিনিস সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। এগুলো হচ্ছে বিভিন্ন উপাদান ধরে নাও। তারপরে সিপিইউ নিজে একটা ওইখানে উপাদান, মাদারবোর্ডের মধ্যে সিপিইউ থাকে, র্যাম থাকে, সবকিছু থাকে। কিন্তু এরা কি করে নিজেদের মধ্যে কানেকশন তৈরি করে? এই যে একটু আগে বললাম যে র্যাম সিপিইউর সঙ্গে কানেক্টেড, এবং সিপিইউর বিভিন্ন ইউনিট গুলো আবার নিজেদের মধ্যে কানেক্টেড। এই কানেকশনটা কি সেটাকে আমরা একটু আলোচনা করব। সেই কানেকশনটাকে বলা হয় কম্পিউটার বাস। কম্পিউটার বাস হচ্ছে ঠিক আমাদের যেমন পরিবহন সিস্টেমে বাস আছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমরা মানুষজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। কম্পিউটার বাসের কাজ হচ্ছে ইনফরমেশনকে ট্রান্সফার করা। বিভিন্ন ধরনের ইনফরমেশন হতে পারে বা বিভিন্ন জিনিস হতে পারে। এইটা হচ্ছে ওই কানেকশন তৈরি করাটা হচ্ছে কম্পিউটার বাসের কাজ। সংজ্ঞাটা এখানে দেওয়া রয়েছে। একটি কম্পিউটার বাস সমান্তরাল কন্ডাক্টরের একটি সেট, যা কনভেনশনাল ওয়্যার, মানে এই যে তারগুলো দেখছো যেগুলো কম্পিউটার থেকে বেরোতে দেখো, এগুলো সবকটা বাস বলা হয়। আবার কম্পিউটারের মাদারবোর্ড যদি কেউ দেখে থাকো, দেখবে যে মাদারবোর্ডের এরকম একটা হলুদ রঙের একটা
সারফেস থাকে, সেই সারফেসে যে দাগগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই দাগগুলো হচ্ছে এক একটা তারের মতো জিনিস, এগুলোকেও বাস বলা হচ্ছে। লেখা রয়েছে কানেকশন কেবল, মাদারবোর্ড বাস, এই সব কটা হচ্ছে বাসের উদাহরণ। এগুলো কি করে না, এগুলো হচ্ছে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। একটা ছোট্ট ছবি থেকে, খুব সিম্পলিফাইড ছবিতে দেখানো হয়েছে, মেমোরি হচ্ছে র্যাম ধরে নাও, তাহলে র্যাম, সিপিইউ হচ্ছে যে অংশটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, সিপিইউ এরা, এবং ইনপুট আউটপুট হচ্ছে স্ক্রিন, কিবোর্ড এবং যে মাউস, এগুলো। তো এদের সকলের মধ্যে যোগাযোগটাকে কিভাবে স্থাপন হয়েছে সেইটাকে খুব সিম্পল ভাবে এখানে দেখা হয়েছে। এই প্রত্যেকটা দাগ বা প্রত্যেকটা অ্যারো হচ্ছে এক একটা বাস। তো এই বাসগুলো কিভাবে নিজেদের মধ্যে সংযুক্ত আছে সেটা খুব কমপ্লিকেটেড, কিন্তু এই জিনিসটা আমাদের কম্পিউটারের পারফরমেন্সে কিভাবে ইম্পর্টেন্ট, এবং সেটা নিয়েও আমরা একটুখানি আলোচনা করব শেষে। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে খুব ভালো করে গুরুত্ব দিই না, কিন্তু এই যে বিভিন্ন রকম কানেকশনস গুলো কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে, সেগুলোকে এক কথায় কম্পিউটার বাস বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে কম্পিউটার বাস কাকে বলা হয় বোঝা গেল। তোমরা ইউএসবি দেখেছো? ইউএসবি কাকে বলে জানো? স্যার দেখেছি, কাকে বলে জানি না। ওকে, তো ইউএসবি একটা বাস। ইউএসবির ফুল ফর্মটা হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবিটা সাধারণত আমরা কি করি, আমরা একটা তার, যেটা দিয়ে অনেক সময় দেখবে তোমাদের যদি মেমোরি যাদের থাকে, মানে কি বলে ওগুলোকে, স্টোরেজ যে কার্ডগুলো থাকে অতিরিক্ত, যে 2 GB 3 GB, আমরা জিবি নিয়ে পরে আলোচনা করব, জিবিটার মানেটা কি অ্যাকচুয়ালি, পরে এটা নিয়ে আলোচনা করব। কিন্তু ওই যে বিভিন্ন স্টোরেজ ডিভাইস হয়, বা ধরো এখন যদি আমি তোমাদের সামনে দেখাতে পারি, এটা হচ্ছে একটা মাউস। এই মাউসের একটা কানেক্টিং ওয়্যার আছে, এটা হচ্ছে ইউএসবি পোর্ট বলা হয়। এটা কি করছে, এই মাউস এই ডিভাইসটাকে কম্পিউটারের ল্যাপটপের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে, তাহলে এটা যোগাযোগ স্থাপন করার জন্য ব্যবহার করা হচ্ছে এই তারটা। তাই এটা একটা কি কম্পিউটার, কি এটা কম্পিউটারের বাস। কম্পিউটার বাস। কম্পিউটার বাস। ঠিক আছে, তো তো এইরকমই এটা একটা ফিজিক্যাল ওয়্যার, এটাকে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও যেটা আমরা আগেও বললাম যে ছবিতে যেটা দেখানো হচ্ছিল, যে যে গ্রিন কালারের এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাদারবোর্ড বলে এরকম একটা জিনিস থাকে, যেটা আমরা ভালো করে যদি দেখা যায়, আচ্ছা একটা ছবি দেখার চেষ্টা করা যাক। যদি কম্পিউটারটা কখনো খোলা হয়, তাহলে দেখতে এইরকম লাগে, ভিতরের যে একটা বড় সার্কিট বোর্ড থাকে, সেই বোর্ডটাকে দেখতে এরকম লাগছে। এই বোর্ডের মধ্যেই সব জিনিসপত্র থাকে, তার মধ্যে ধরো এই একটা অংশ রয়েছে, ধরো এটা সিপিইউর অংশ আছে, তার পাশে এখানে র্যাম ধরো লাগানো হচ্ছে, বা গ্রাফিক্স কার্ড লাগানো হচ্ছে। গ্রাফিক্স কার্ডও একটা অন্যান্য একটা এক্সটার্নাল হার্ডওয়্যার, ওটা নিয়ে আমরা আলোচনা করছি না। কিন্তু এদের মধ্যে উদ্দেশ্যটা যেটা আমি বলতে চাইছি, যে ছোট ছোট সাদা সাদা জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে কানেক্টিং লাইন, এগুলো হচ্ছে সেই বাস, এগুলো হচ্ছে সেই কানেক্টিং লাইন যেগুলোকে ইনপ্রিন্ট করা হয়েছে মাদারবোর্ডের ভিতরে। এর মাধ্যমে এরা বিভিন্ন অংশগুলো একজন আরেকজনের সাথে কানেক্টেড। যদি আর একটু পরিষ্কার কোনো ছবি পাওয়া যায়, দেখা যাক। এই ছবিটাই একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের একটা অংশ আছে। দেখা যাচ্ছে না।
আচ্ছা, এইটা এই যে গ্রিন কালারের যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার। না স্যার। হ্যাঁ স্যার। তোমরা দেখতে পাচ্ছ? স্লাইডটাই শুধু দেখা যাচ্ছে, প্রথম থেকে যেটা দেখা যাচ্ছিল, নতুন তো কিছু দেখতে পাচ্ছি আচ্ছা না। ওকে, আমি দেখছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এবার স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে দাগের অংশগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাদারবোর্ডের ভিতরে একটা অংশকে জুম করলে এরকম দেখা যাবে। তো এই অংশটা হচ্ছে ওই তারগুলো। এবার আমরা যদি মাদারবোর্ডের ভিতরটা দেখি একটা ছোট মানে নর্মাল পিকচারে, এই তারগুলো ওই সাদা সাদা দাগগুলো এই জায়গাগুলোতে থাকে। আর এই যে বাক্সগুলো দেখা যাচ্ছে স্কোয়ার স্কোয়ার অংশগুলো, এগুলো হচ্ছে হার্ডওয়্যারের বিভিন্ন কম্পোনেন্ট। যেমন একটা হচ্ছে সিপিইউ আর একটা হচ্ছে র্যাম। এরা ধরো এইখানটায় র্যাম আছে, এখানে সিপিইউ আছে, এরা এখানে এইভাবে কানেক্টেড। এবং এই যে তারগুলোর ভিতর দিয়ে যেটা কানেক্টেড সেটা হচ্ছে ওই কম্পিউটার বাস। ঠিক আছে, তো এটাই বলার উদ্দেশ্য যে এইটা এইভাবে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার গুলো একজনের সাথে আরেকজন যুক্ত। এই তার যেটা দেখা গেল এখানটাতে, সেইটা হচ্ছে কম্পিউটার বাসের মাধ্যমে কানেক্টেড এরা। এবার একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা কনসেপ্ট আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে যে কম্পিউটারের পারফরমেন্স কিভাবে ডিপেন্ড করে না কতটা পরিমাণ মেমোরি এই ক্যাশে আছে সেটা একটা ডিপেন্ড করে, কত তাড়াতাড়ি ক্যাশ থেকে ওই জিনিসটা পৌঁছাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে বাসের উপরে, এই তারগুলো কত তাড়াতাড়ি ইনফরমেশন পৌঁছাতে পারবে। আর কম্পিউটারের পারফরমেন্স আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক ইউনিটটা কত তাড়াতাড়ি কাজ করতে পারে। তো আমাদের যে ইন্টেল 5, এই যে বিভিন্ন রকম জেনারেশনের এখন বিভিন্ন রকম, যদি কেউ কম্পিউটার তোমরা যদি রিসেন্টলি কেউ কিনে থাকো বা জানো, বা অ্যান্ড্রয়েডের দেখবে বিভিন্ন ভার্সন বেরোচ্ছে, সেটা তো অপারেটিং সিস্টেম, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক হার্ডওয়্যারেরও বিভিন্ন ভিতরে চেঞ্জেস আসে। সেগুলো কি করা হয় না, সেগুলো হচ্ছে এই অ্যারিথমেটিক ইউনিটের পারফরমেন্সটাকে বাড়ানোর চেষ্টা করা হয়। যত এই ইউনিটের পারফরমেন্স বাড়বে, তত কম্পিউটারটা তাড়াতাড়ি প্রসেস করতে পারবে জিনিস, তত তাড়াতাড়ি কাজ হবে। এটা প্রসেসিং এর একটা উদাহরণ, একটা ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড হচ্ছে ক্যাশ মেমোরিতে যতটা সাইজের ইনফরমেশন রাখতে পারবে, তত তাড়াতাড়ি ক্যাশ মেমোরি থেকে র্যামের মধ্যে সম্পর্ক, মানে তত বেশি ডেটা আদান প্রদান করতে হবে না। র্যাম থেকে ক্যাশ মেমোরিতে ডেটা আদান প্রদান করার সময় বেশি লাগে। কেন, সেটা ছবিটাও এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। এই যে দাগগুলো রয়েছে, তোমাদের যে আগে একটা ছবি দেখালাম, যেখানে সিপিইউ এবং র্যামটা দুটো আলাদা আলাদা জায়গায় থাকে, তো ওদের মাঝখানে গ্যাপটা অনেক বেশি, ডেটাটা ট্রান্সফার করতে টাইম লাগবে। সিপিইউর ভিতরেই ক্যাশ মেমোরি থাকে, ফলে ক্যাশ মেমোরি থেকে ডেটাটা ট্রান্সফার করাটা তাড়াতাড়ি হবে। ফলে ওই জন্য ক্যাশ মেমোরি থেকে র্যামের মধ্যে যত বেশি ডেটা আদান প্রদান হতে থাকবে, তত বেশি সময় লাগবে প্রসেসটা তৈরি হতে। সেই জন্য যদি কোনো একটা প্রসেসে র্যাম মানে সিপিইউর ভিতরে যদি ক্যাশ মেমোরিটা একটু বড় হয়, তাহলে র্যামের থেকে বেশি ইনফরমেশন বারবার নিতে হবে না। যত কম ইনফরমেশন নিতে হবে, তত কম সময় লাগবে প্রসেসটা হতে। তাহলে কম্পিউটারের পারফরমেন্স ওই জন্য ক্যাশ মেমোরির উপরও ডিপেন্ড করে। আর ডিপেন্ড করে, যেটা নিয়ে আজকে আরো ডিটেলসে আমি যাচ্ছি না, সেটা হচ্ছে র্যামের সাইজের উপরে। র্যামের সাইজের উপরে কেন ডিপেন্ড করে সেটা আমরা একটু পরে আলোচনা করব, যখন র্যাম এবং হার্ড ডিস্কের মধ্যে ডিফারেন্সটাকে নিয়ে আমরা আলোচনা করব, তখন যাব। এবং এই সব কিছুর সঙ্গে যেটা আর একটা ইনফরমেশন যেটা কম্পিউটারের পারফরমেন্সকে চেঞ্জ করে, সেটা হচ্ছে ব্যাস, কম্পিউটার বাস, বারবার ব্যাস বলছি, কম্পিউটারের বাস জিনিসটাকে। কম্পিউটারের বাস কিভাবে ইনফরমেশনটাকে কম্পিউটারের পারফরমেন্সের উপরে এফেক্ট করছে, সেটা আমরা এই ছবিটা, ছোট্ট একটা ছবি দিয়ে বুঝতে পারবো। ছবিটাকে একটু আগে বড় করি। এখানে দেখা যাচ্ছে 16টা তার আছে। কম্পিউটারের বাস, যে ওই একটা সাদা সাদা দাগ দেখা যাচ্ছে, ওই সাদা দাগের মধ্যে আরো অনেক ভিতরে ছোট জিনিস থাকতে পারে, বা ওই সাদা দাগগুলো একসাথে
একটা বাস বলা যেতে পারে। যখন এই তারগুলোকে আমরা দেখছি কেবিলের তারগুলো, এই কেবিলের তারগুলোর মধ্যে যখন একটা তারের ভিতরে যখন ওরকম অনেকগুলো তার থাকে, কতগুলো তার আছে তার উপর নির্ভর করছে কতটা ইনফরমেশন কম্পিউটার বা বাসের মাধ্যমে একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে যাবে। 16টা তার থাকলে 16 গুণ ইনফরমেশন যাবে, 5টা তার থাকলে 5 গুণ ইনফরমেশন যাবে। তো এই যে বাস, প্রত্যেকটার যদি ধরে নিই প্রত্যেকটা তারের মধ্যে থেকে কনস্ট্যান্ট ইনফরমেশন যায়, তাহলে যদি 16টা তার থাকে তাহলে 16 গুণ ইনফরমেশন একসাথে যেতে পারে। এইটাকে বলা হয় বাস উইথ, এবং এই বাস উইথটা ডিপেন্ড করে নাম্বার অফ ওয়্যারস এর উপরে। কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ডিভাইস গুলো দেখি, আমি জানি না তোমরা কতটা জানো, অনেক সময় 32 বিট 64 বিট এরকম জিনিস বলা হয়, এগুলো কোনোদিন শুনেছো? 32 স্যার। বিট কম্পিউটার, 64 বিট কম্পিউটার, কেউ বলতে পারবে কেন বলা হয় এগুলোকে? আচ্ছা, একটা অ্যানালজি হচ্ছে যেটা বললাম 16টা তার, এই যে ছবিটা দেখতে পাচ্ছ 16টা তারের 16 বিট, একটা বিট তারের মধ্যে দিয়ে 1 বিট করে ইনফরমেশন যায়। 16টা তার থাকলে তাহলে কতটা ইনফরমেশন যাবে? 16 বিট। 16 বিট। 32টা তার থাকলে 32 বিট যাবে। তো সাধারণত যে কম্পিউটারগুলোর আগের আর্কিটেকচার থাকতো, তখন কম্পিউটারের ওই বাসগুলোর ভিতরে ওরকম একসঙ্গে 32টা তার দিয়ে ইনফরমেশন যাতে র্যাম থেকে অ্যাক্সেস করতে পারে, সে তার জন্য বানানো হতো। সেগুলোর জন্য ওগুলোকে 32 বিট বলা হতো। তাহলে কি 32 বিট, আমি কি বলছি কথাটা, আর্কিটেকচারের অনেক সময় এটা ইনফরমেশনটা তোমাদের অনেকের হয়তো জানার প্রয়োজন নেই, কিন্তু এই জন্যই এখন যারা বর্তমান কম্পিউটার হয় তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন 64 বিট হয় সেটা বোঝানোর জন্য এটাকে বলা হচ্ছে 64 বিট ভার্সেস 32 বিট। 32 বিট মানে হচ্ছে 32টা তার একসাথে মিলে তথ্য পাঠাচ্ছে। 64 বিট মানে হচ্ছে একসাথে 64টা বিটের ইনফরমেশন তুমি নিতে পারবে। যত বেশি তাড়াতাড়ি ইনফরমেশন নিতে পারা যাবে তত বেশি তাড়াতাড়ি প্রসেস হবে, তত বেশি কম্পিউটারের পারফরমেন্স বাড়বে। তাহলে আমরা কি কি আজকে শিখলাম? মেন হার্ডওয়্যারের ব্যাপারে প্রধান ইউনিট হচ্ছে সিপিইউ। সিপিইউর প্রধান কাজ হচ্ছে প্রসেস করা। প্রসেস করবার জন্য সিপিইউর যে বিভিন্ন অংশ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। সেই লজিক্যাল ইউনিট কিভাবে কাজ করে না, র্যামের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ইনফরমেশন নিয়ে কাজ করে সেই ইনফরমেশনটাকে আবার র্যামকে ফিরিয়ে দিয়ে দেয়। তো এই যে প্রসেসটা হয় সেই প্রসেসটার জন্য যে কানেকশন গুলো লাগে সেগুলোকে বলে কম্পিউটার বাস, এবং সেই কম্পিউটার বাসের কম্পিউটার বাসের কত তাড়াতাড়ি ইনফরমেশন নিতে পারে সেটাকে আমরা দেখাতে বা নির্ভর করে। তো এই এই জিনিসটাকে আমরা এই বিভিন্ন রকম ছোট 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 কনসেপ্ট গুলোকে আমরা সবকটাকে দেখেছি। তার উদ্দেশ্য হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারের পারফরমেন্স কিভাবে ডিটারমিন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবার জন্যই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেছি। তো তোমাদের মধ্যে থেকে এখন কেউ বলতে পারবে যে কম্পিউটারের পারফরমেন্স কিসের উপর ডিপেন্ড করে? এবং তোমরা যদি পরবর্তীকালে কম্পিউটার কিনতে যাও তাহলে কি কি লক্ষ্য করবে? কারণ কম্পিউটার কেনার একটা উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার কত ভালো কাজ করতে পারে, পারফর্ম করতে পারে সেটা দেখা। তো তোমাদের কি কি এখন একটা যদি দোকানে যাও তাদেরকে কি কি জিজ্ঞেস করবে, কি কি ইনফরমেশন জিজ্ঞেস করবে? কেউ বলতে পারবে? স্যার সিপিইউ আর কত বিগ কম্পিউটার এই ব্যাপারটা? হ্যাঁ, সিপিইউ প্রথমে জিজ্ঞেস করতে হবে যে সিপিইউ যে এএলইউ ইউনিটটা আছে ওটা হয়তো এএলইউ ইউনিট বুঝবে না, কিন্তু বুঝবে যেটা সেটা হচ্ছে কত তাড়াতাড়ি প্রসেস করতে পারে, কত ফাস্ট ক্যালকুলেশন করতে পারে। এগুলোকে নিয়ে আমরা পেটাফোল্ড এরকম অনেক কিছু হয়। পেটাফোল্ড মানে হচ্ছে ধরো 10⁻15 এতগুলো কম্পিউটেশন করতে পারে, এতগুলো যোগ করতে পারবে একটা সেকেন্ডে, এরকম কম্পিউটারও আছে। আবার কিছু কিছু কম্পিউটার আছে যারা 10⁻12টা এতগুলো যোগ করতে পারবে 1 সেকেন্ডে। তো এইটা হচ্ছে কম্পিউটার এএলইউ যে ইউনিটটা, সিপিইউ কতটা ফাস্ট
প্রসেস করতে পারে এটা প্রথমে জানতে হবে। তো এটা জিজ্ঞেস করতে হবে এই যে ইন্টেল কোর 7 i9 এই ধরনের যে কোর গুলো হচ্ছে, বা কোর নয় মানে এই প্রসেসিং এর যে ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে ফাস্ট প্রসেসিং কে ভালো করে করানোর জন্য, ক্লক স্পিড বলা হয় ওটাকে, সেটা দেখা, সেটাকে লক্ষ্য করতে হবে, এবং সেটা কিভাবে রিলেটেড সেটা বুঝতে পারবে যখন জিজ্ঞেস করবে সিপিইউ কতটা ভালো এবং তা পারফর্ম করে। এটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে যেটা বললে বাস উইথটা কি, কতটা ইনফরমেশন একসাথে রিট্রিভ করতে পারে, তো সেটার উপর নির্ভর করছে। তো ন্যাচারালি এখন আর এটা জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, এখন যে কম্পিউটারগুলো সাধারণত আসে সেগুলো সব 64 বিট হয়, কারণ হচ্ছে অতটা ইনফরমেশন ওরা নিতে পারবে। আগে 32 বিট থাকতো। তো অনেক সময় এটাও একটু লক্ষ্য রাখতে হয় কোন ধরনের আর্কিটেকচার নেওয়া হচ্ছে। 2 3 হচ্ছে ক্যাশ মেমোরি সাইজটা কত, সেটাও ইম্পর্টেন্ট। যারা ভালো কম্পিউটার হবে তখন সে ক্যাশ মেমোরি সাইজের ব্যাপারটাও যদি জানা যায় তাহলে বোঝা যায় যে এই কি কি বিষয়ের উপরে পারফরমেন্সটা ডিপেন্ড করছে, সেটা ক্যাশ মেমোরি সাইজ থেকেও তোমরা জানতে পারবে যে এই জন্য হয়তো এই কম্পিউটারটা ভালো কাজ করতে পারে। ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে র্যামের সাইজ নিয়ে আমরা আলোচনা করিনি, কিন্তু র্যাম হচ্ছে মেমোরি। তো কম্পিউটারের ধরো আজকে কোনো একটা জিনিস প্রসেস করা হচ্ছে, সেই প্রসেসে 1,00,000টা সংখ্যা যোগ করতে হবে। তো একটা র্যাম আছে যেটা 1,00,000টা সংখ্যা একবারে স্টোর করে রাখতে পারে। সেই র্যাম অনেক বেশি তাড়াতাড়ি প্রসেসটাকে করাতে পারবে, কারণ র্যামের সঙ্গে আর একটা অ্যাসোসিয়েট মেমোরি থাকে যেটাকে সেকেন্ডারি মেমোরি বলে, সেটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা নিয়ে আজকে আলোচনা এখনো করিনি। হার্ড ডিস্কটা হচ্ছে ধরো আর একটা বড় মেমোরি, তো সেই বড় মেমোরিটা আবার র্যামের সঙ্গে যুক্ত থাকে। এবার যখন অনেক বেশি তথ্য প্রয়োজন হয়, র্যামকে কি করতে হয়, বারবার ওই হার্ড ডিস্ক থেকে ইনফরমেশন নিতে হয়। এবার আমি আগেই বলেছি সিপিইউর ভিতরে যে মেমোরি থাকে সে তাড়াতাড়ি কাজ করায়, সিপিইউর বাইরে র্যাম থেকে সিপিইউর ভিতরে তথ্য যেতে সময় বেশি লাগে, ওই কারণ এই বাসটা স্লোয়ার হয়। র্যামের থেকে হার্ড ডিস্কের যে বাসটা হয় সেটা আরো একটু স্লোয়ার, ফলে কি হয় হার্ড ডিস্ক থেকে বারবার তথ্য নিতে আরো বেশি সময় লাগবে। তাই র্যামের সাইজ যত বেশি হবে তত বেশি কি করবে না, হার্ড ডিস্ক থেকে ইনফরমেশন কম বার ট্রান্সফার করতে হবে, কারণ অলরেডি ওই 1,00,000 সংখ্যা র্যামের ভিতরে হয়তো ধরে গেছে, ফলে র্যামকে বারবার হার্ড ডিস্ক থেকে নিতে হবে না। কিন্তু যে র্যাম 1000টা সংখ্যা নিতে পারে তাকে বারবার করে সে 100 বার করে 1,00,000টা সংখ্যা নিতে হবে। তো সেই জন্য কি হবে, বারবার করে কমিউনিকেট করতে হবে হার্ড ডিস্কের সাথে, ফলে র্যামের সাইজের উপরও ডিপেন্ড করে পারফরমেন্স। এবার আরেকটা প্রশ্ন অনেক সময় আছে, তাহলে অনেকে যেটা ভাবে যে অনেক বেশি র্যাম নিলে কম্পিউটার ভালো কাজ করবে, সেটাও অনেক সময় সত্যি নয়। কারণ হচ্ছে কম্পিউটারেরও একটা লিমিটেশন রয়েছে ওই বাসের উইথের উপর, যে অনেক বেশি তথ্য র্যামের সঞ্চয় করলেই কম্পিউটার তাড়াতাড়ি প্রসেস করতে পারবে না। কম্পিউটারকে ওই তথ্যটা এএলইউ ইউনিটে পৌঁছে দিতে হবে বাসের ভিতরে, ফলে র্যাম থেকে কতটা ইনফরমেশন নিতে পারবে সেটার একটা লিমিটেশন আছে। ফলে এই জন্যই র্যাম অনেক বেশি নিলেই কম্পিউটার তাড়াতাড়ি কাজ করবে নয়, কিন্তু কম্পিউটারের প্রসেসিং ইউনিটের যে ক্ষমতা সেই অনুসারে যদি র্যাম নেওয়া হয় তাহলে কম্পিউটার সেইভাবে অপটিমাম পারফরমেন্স দিতে পারবে। তো এই সবকটাই জিনিসগুলোকে বলার কারণ হচ্ছে আমরা হার্ডওয়্যার যখন বলি তখন শুধু মনিটর বা বাইরের জিনিসগুলোকে দেখি, কিন্তু কম্পিউটারের ভিতরের হার্ডওয়্যার যেটা কম্পিউটারকে পারফরমেন্সের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, সেটা ডিপেন্ড করে সিপিইউ, র্যাম এবং সিপিইউ র্যামের কানেকশন, এই জিনিসগুলোর উপরে। এটা ক্লিয়ার হয়েছে সকলের? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ তো তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ইউএসবি এর ফুল ফর্ম কি? ইউএসবি, ইউএসবিটা কি? এটা কি এক ধরনের হ্যাঁ বলো। ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাসটা কিসের সাথে কি কি জিনিস কানেক্ট করছে বলো তো?
আমি একটা উদাহরণ দিয়েছিলাম, একটা উদাহরণ দিয়ে বলো এটা কি? মাউস। Mouse. আর সেটা ইউএসবি, এই এই ইউনিভার্সাল সিরিয়াল বাস দিয়ে কি হচ্ছে, কোথা দিয়ে Connected. কানেক্টেড হচ্ছে, কার সঙ্গে কানেক্ট করা হচ্ছে? কম্পিউটারের ল্যাপটপের সাথে কানেক্ট করা হচ্ছে। ল্যাপটপ মানে অ্যাকচুয়ালি মাদারবোর্ডের সাথেই কানেক্ট করা হয়। মাদারবোর্ডে কিছু কিছু পোর্ট থাকে, সেই পোর্ট গুলো আমাদের ইনপুট আউটপুট নিতে পারে, সেই পোর্টটা হচ্ছে মাদারবোর্ডে থাকে। তো এই ইউএসবিটা দিয়ে, এই ইউএসবি যেটা একটা বাস, এই কানেক্টরটা দিয়ে আমরা মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করে তারপরে এই এখন মাউস থেকে ইনফরমেশন দিতে পারবো। ধরো এই যে এখন আমি কানেক্ট করে দিলাম, তারপরে এই যে মুভমেন্টটা হচ্ছে এটা মাউস এবার মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করে ইনফরমেশন দিতে পারছে। তাহলে এটা একটা বাসের উদাহরণ যেটা আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি। আর বাকি বাস যেটা মাদারবোর্ডের উপরে ওই গ্রিন কালারের যেটা দেখানো হলো, তার ভিতরে সাদা সাদা দাগ, ওইগুলো এক একটা বাস, ওগুলো হচ্ছে অলরেডি ইমপ্রিন্টেড বাস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এইটা মেন আজকের উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার ব্যাপারে আমরা বলতে গিয়ে এটাই বললাম। আর একটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করলাম, সেটা হচ্ছে হার্ড ডিস্ক আর র্যামের মধ্যে পার্থক্য। হার্ড ডিস্ক আর র্যামের মধ্যে পার্থক্য হচ্ছে র্যামকে বলা হয় প্রাইমারি মেমোরি। আমাদের মাথার ধরো এটা যদি মাথার সঙ্গে এ করা হয়, দেখো আমাদের এই মানে একটু অন্য টাইপের কনসেপ্ট যদি গিয়ে কথা বলি, ধরো তোমরা একটা জিনিস নিয়ে চিন্তা করছো, এবার চিন্তা করতে করতে হট করে তোমাদের মনে পড়ে গেল কোনো জিনিসটা। এই যে জিনিসটা যে হলো, এটাকে যদি একটা প্রসেস ভাবো, যখন কোনো জিনিসকে নিয়ে চিন্তা করি আমরা, তাহলে এই ইনফরমেশনটা কিন্তু আমাদের ব্রেনেরই কোনো একটা জায়গায় রয়েছে, কিন্তু হট করে মনে পড়ে যাওয়াটা হচ্ছে ঠিক র্যামের মধ্যে চলে আসা, ধরে নাও। তো ওই ইনফরমেশনটা ব্রেনের কোনো একটা জায়গা থেকে রিট্রিভ করে ওই মাথায় ওটা চলে এলো। যেই ওই ইনফরমেশনটা চলে এলো, ওটাকে ইউজ করাটা আমাদের পক্ষে খুব সুবিধা হয়ে গেল। তো এই জন্যই সেই ধরে নাও যে জায়গা যেটা হট করে মনে পড়ে যাওয়া, এই অংশটাকে যদি আমরা বলি র্যাম, ব্রেনের বাকি অংশগুলো যে মেমোরির, ওটা হচ্ছে হার্ড ডিস্কের পার্ট। তো হার্ড ডিস্ক থেকে ইনফরমেশনটা র্যামে না আসা পর্যন্ত সিপিইউ ইউজ করতে পারে না, কারণ সিপিইউর সঙ্গে ডিরেক্টলি র্যামের যোগাযোগ আছে। সেই জন্য কি হচ্ছে না, সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে কোনো কিছু আসতে হয়, তারপর সেটা সিপিইউ ইউজ করতে পারে। তো এইটাও আরেকটা প্রধান পার্থক্য র্যাম এবং হার্ড ডিস্কের মধ্যে। আরেকটা পার্থক্য হচ্ছে এই র্যামের ইনফরমেশনটা তাড়াতাড়ি চলে যায়, যখন আর সিপিইউ ইউজ করছে না তখন নতুন ইনফরমেশন হার্ড ডিস্ক থেকে র্যামে চলে আসে। ফলে র্যামের ইনফরমেশন খুব তাড়াতাড়ি মুছে যায়। হার্ড ডিস্কে আমরা অনেকটা পার্মানেন্টলি জিনিসপত্র রাখার জন্য হার্ড ডিস্কে ব্যবহার করে থাকি ইনফরমেশনকে। এটাও একটা বড় মানে ছোট অংশে বেশি ইনফরমেশন থাকে না, যেটা আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে। আমরা যখনই চিন্তা করি কোনো জিনিসকে নিয়ে, তখন হট করে মনে পড়ে যায়, আবার ওটা ভুলে গিয়ে আবার একটা নতুন ইনফরমেশনকে নিয়ে চিন্তা করি। তো এটাও র্যামেরও ঠিক সেই প্রসেসটাই হতে থাকে, যে কন্টিনিউয়াস ছোট ছোট ইনফরমেশন আসে, সিপিইউ প্রসেস করে, আবার র্যামকে নতুন ইনফরমেশন নিয়ে আসতে হয়, তো হার্ড ডিস্ক থেকে নতুন ইনফরমেশন নিয়ে আসে। তো এই একটা আরেকটা কনসেপ্ট, যেটা হচ্ছে মেমোরিটার সময়, কতটা টাইম পর্যন্ত মেমোরিটা থাকে। স্বল্প সময়ের জন্য র্যামে থাকে, হার্ড ডিস্কে অনেক বেশি সময়ের জন্য থাকে। আর হার্ড ডিস্কে অনেক বেশি ইনফরমেশন থাকে, কিন্তু সেই ইনফরমেশন গুলো কম্পিউটারের ওই মুহূর্তে কাজ করার জন্য প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এই বিভিন্ন জিনিসটা হচ্ছে আমাদের হার্ডওয়্যারের কনসেপ্ট। তো তোমাদের হার্ডওয়্যারের যে জিনিসগুলো নিয়ে আজকে কথা বললাম, কোনো কনফিউশন আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমার এইটুকুই আজকে বলার ছিল। হোমওয়ার্ক একটা দেওয়া আছে, সেটা হচ্ছে জিমেল খুলে তোমরা আমাকে ইমেল পাঠাবে। ইমেল আইডিটা তোমাদেরকে শেয়ার করেছি, সকলে আশা করছি লিখে নিয়েছো। তো ওই ইমেল আইডিটা ইউজ করে আমাকে ইমেল পাঠাবে। আর আজকের যে ক্লাসটা বললাম, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। আর এবার সকলে একটু ভিডিওটা অন করো, তোমাদের সঙ্গে একটু কথা বলি। সেটা হচ্ছে যে তোমাদের আজকের ক্লাসটা পড়ে কি মনে হলো?
কিছু নতুন শিখলে, আর যদি আজকের ক্লাসের কন্টেন্টটা তোমাদের মনে হয় যে একটু বেশি অনেক বেশি জিনিস বলা হচ্ছে, তোমাদের কি মনে হয়েছে আজকের ক্লাস সম্পর্কে সেটা বলো, শুনি। তাহলে সেই অনুসারে আমি চেঞ্জ করব জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা। স্যার নতুন অনেক কিছু জানলাম আজকে। আচ্ছা, যেমন ওই ALU যেটা অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল যে হ্যাঁ ইউনিট, ইউনিট, হ্যাঁ ওটা সম্পর্কে আগে কোনোদিন শুনিনি ওটা। হ্যাঁ, ওটা আচ্ছা যা আচ্ছা, বুঝলাম ওটাই হচ্ছে কম্পিউটারের বোধহয় মেন পার্ট। ওটাই মেন টোটাল পার্ট, ওটাই প্রসেসিং ব্যাপারটা মেন তো ওইখানেই প্রসেস ঘটছে। করে, এক্স্যাক্টলি ওটাই মেন পার্ট। হ্যাঁ, এবং ভালো লাগলো এই ব্যাপারটা শুনে, এটা আমি কোনোদিন শুনিনি। হুম। সিপিইউ পর্যন্ত শুনেছিলাম, সিপিইউ এর মধ্যে যে ALU পার্টটা আছে, যেটা যেখানে যেখানে ইনফরমেশন গুলো আসে এবং যেখান থেকে আবার আউটপুটটা হয়ে বেরিয়ে যায় ড্যামের মধ্যে দিয়ে, এই কনসেপ্টটা নতুন শিখলাম, খুব ভালো লাগলো এটা। বাহ, ঠিক আছে, নাইস। এমনি কন্টেন্ট, ওভারঅল কন্টেন্ট ঠিক আছে, ক্যাশ বা বিভিন্ন যে হ্যাঁ জিনিস। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওকে, একদমই ঠিক আছে। আচ্ছা, বাকি তোমাদের কি মতামত, তোমরা কি কি শিখলে এগুলো? কারণ আমি জানি তোমাদের অনেকেই আমার আগের ক্লাস করেছো, তো তোমরা কি নতুন কি শিখলে? হ্যাঁ স্যার, মাদারবোর্ডের মধ্যে সিপিইউ এর বাসগুলোর ব্যাপারটা জেনে খুব ভালো লাগলো। তবে এই যে কেবিল গুলোকেও যে বাস বলে সেটা তো প্রথম বুঝলে, যে যে তারগুলো। আচ্ছা, আমি ওই জন্যই তোমরা যারা অনেকে ক্লাস করেছো তোমাদের জন্য ভেবেও আমি একটু অন্য কিছু পড়ানোর চেষ্টা করছি, কারণ যেটা তোমরা অলরেডি পড়েছো সেটা পড়েও বা কি হবে। তোমাদের আগের বারে হয়তো র্যাম আর হার্ড ডিস্কের ডিফারেন্স নিয়ে বেশি কথা বলেছিলাম, এবারে সেজন্য ওইটার উপরে বেশি ফোকাস না করে একটু অন্য সাইড অফ জিনিসটাকে দেখালাম, যেটা সিপিইউর পারফরমেন্স নিয়ে তোমরা যখন চিন্তা ভাবনা করলে কিভাবে করতে হবে, তো সেটা একটা উদ্দেশ্য ছিল। ঠিক আছে, ওকে, আর কোনো প্রশ্ন আছে? না, আর আরেকটা জিনিস জিজ্ঞেস করা, সেটা হচ্ছে যে তোমরা কি নতুন কিছু শিখেছো যেটা নিয়ে তোমাদের ইন্টারেস্টিং মনে হয় কম্পিউটারের বিষয়ে, সেটা বলতে পারো, সেটা নিয়ে ভাববো যদি ওটাকে কোনোভাবে ক্লাসে ইনকর্পোরেট করা যায়। সেটা আজকের ক্লাসের জন্য বলছি না, আজকের ক্লাসে আমি একটুখানি মানে এই প্রত্যেকটা ক্লাসের পরে আমি একটু তোমাদের সাথে আলোচনা করবো যে তোমরা কি নতুন জিনিস জানছো, শিখছো, বা যে কোনো জিনিস যদি তোমাদের জানার ইচ্ছা থাকে সেটা আমাকে বলতে পারো। আমি চেষ্টা করব যদি আমি সেটা জানি তাহলে সেটা নিয়ে আলোচনা করার, নেক্সট ক্লাসে হোক বা তার কয়েকটা পরের ক্লাসে হোক। ঠিক আছে, ওকে, আচ্ছা, হ্যাঁ স্যার। তো হ্যাঁ। আজকে তাহলে এখানেই থাক। হোমওয়ার্কটা অবশ্যই করবে, ক্লাসের বেসিক জিনিসগুলো নিয়ে যেটা নিয়ে আলোচনা করেছি। আমি এবার থেকে যেটা করব ওই হোমওয়ার্কটা তো দেবই, আর তোমাদের অ্যাকচুয়ালি 2 সপ্তাহ করে সময় গ্যাপ আছে, ফলে তো তোমাদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি একটা করে হোমওয়ার্কের জন্য একটা শিট পাঠাবো, সেখানে 1-2 করে প্রশ্ন থাকবে, তার উত্তর তোমরা সেখান থেকে দেবে। এটা আগের বছরও করেছিলাম কিছু কিছু ক্লাসে, তো সেটা করব পরের ক্লাস থেকে। তবে এই ক্লাসের হোমওয়ার্ক পাঠানোর কিছু হয়নি, জাস্ট ইমেলের আনসারটা তোমরা আমাকে পাঠাবে। পরের ক্লাস বা 1-2 ক্লাস পর থেকে তোমাদেরকে হোমওয়ার্কের জন্য একটা শিট পাঠিয়ে দেবো অনলাইনে, যাতে তোমরা ফিল আপ করতে পারো। আরেকটা জিনিস নিয়ে আলোচনা করার ছিল, যেটা তোমরা ক্লাসের শেষের দিকেই বলছি, তোমরা অনেকে গুগল ক্লাসরুম আমরা লিংক পাঠিয়েছি তোমাদের অনেককেই, তোমাদের যারা আজকে উপস্থিত ছিলে তারা অনেকে যোগ মানে অলরেডি কানেক্টেড হয়েছো, লগ ইন করেছো, তাই কিছু বলার নেই। কিন্তু নতুন ক্লাসে যারা আসবে তারা যদি আমি দেখি নেক্সট ক্লাসে, তাদেরকে সকলকে আমি বলবো তোমরা সকলে ওটাকে ইউজ করা শুরু করো। আমরা এরপরের থেকে ক্লাসগুলোর সব ইনফরমেশন ওখানে দিতে শুরু করব। তো গুগল ক্লাসরুম নিয়ে কারোর প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, সবাই লিংক পেয়েছো গুগল ক্লাসরুমের? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে ওই লিঙ্কটা থেকে সবাই লগ ইন করো, তারপরে পরের ক্লাস থেকে বা তার কয়েকদিন পর থেকে, জানি না ওরা কবে ইনস্ট্রাকশন প্রপার ঠিকঠাক দেবে, কবে থেকে ইউজ করা শুরু হবে, কিন্তু এটা যাদের কোনো অসুবিধা যদি কিছু থাকে সেটা আমাকে জানাবে। আমার মনে হয় না নেই, কারণ আমি যে দেখেছি তোমরা যারা আজকের ক্লাসে অলমোস্ট এসেছো সকলেরই গুগল ক্লাসরুমে লগ ইন করা আছে, তো কোনো অসুবিধা নেই সেই জন্য। ঠিক আছে,
এটাই বলার স্যার, ছিল আমার। হ্যাঁ স্যার। স্যার বলো। বলছিলাম পরের দিন যে ক্লাসটা হবে তো 2 উইক পর, তো স্যার আমার তখন ক্লাস 11-এর বোর্ড এক্সাম চলবে, তো একটা ক্লাস কামাই হতে পারে। 2 উইক পর মানে, হ্যাঁ না বোর্ড ডেফিনেটলি ওটা তো তোমার প্রেফারেন্স, তুমি এটা করবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যেটা, এমনি তো ক্লাসগুলোর ভিডিও থাকে, ফলে পরে তুমি দেখতেই পারবে হ্যাঁ। ভিডিওটা। আর তাছাড়াও প্রশ্ন থাকলে আমি সবসময় বলেছি যে কোনো অসুবিধা নেই, ইমেলও তো পেয়ে গেলে ইমেলও করতে পারবে। তো আচ্ছা ইমেল আচ্ছা, আইডি ওই জন্য শেখানো হয়েছে, তো পরে যদি কোনো প্রশ্ন থাকে ইমেলও করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, ভালো করে পরীক্ষা দেবে, তোমার বোর্ড আচ্ছা। এক্সাম। হুম, ঠিক আছে, আচ্ছা, তো আজকে এখানেই আমি ক্লাস শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে। আর কোনো রকম অসুবিধা হলে ইমেল পাঠার বা সেটা তো আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।